ইরানে একটি ভূমিকম্প হয়েছে, ৫ মাত্রার ভূমিকম্প, এবং এই ভূমিকম্প নিয়ে ভিন্ন কিছু জল্পনা ছড়িয়েছে। ভূমিকম্পের যে মূল কেন্দ্র ছিল, সেই কেন্দ্রের এলাকায় আমেরিকার একটি MQ-9 ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই যে ভূমিকম্পের যে কেন্দ্রস্থল, সেই জায়গায় মার্কিন ড্রোন কি করছিল এবং কেন গেল, এটা কিন্তু আর এক বড় প্রশ্ন। এবার সে আরো মজার কয়েকটা খবর আছে। সৌদি আরবকে আমেরিকা ইউরেনিয়াম এনরিচ করার অনুমতি দিচ্ছে, তার মানে পরমাণু কর্মসূচি, এবং ইউরেনিয়াম এনরিচ করবে সেটা কোনো সমস্যা না, সমস্যাটা কিন্তু ইরানের সাথে, ইরান করলে সমস্যা। এবার সে কুয়েত এবং দুবাই বিমানবন্দরে মানুষের হাজার হাজার মানুষের ভিড়, এই দুই দেশ ছেড়ে মানুষ পালাতে চায়। আর একটা খবর হচ্ছে, আমি শুধু শিরোনাম বলছি, আর একটা খবর হচ্ছে ইরানের দ্বারা কবিন একটা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন, সেই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের জায়গায় হামলা চালিয়েছে আমেরিকা। আর সর্বশেষ যে খবর, গুরুত্বপূর্ণ খবর দিই, সেটি হচ্ছে কাতার, জর্দান, সৌদি আরব বা কুয়েত, এই সমস্ত জায়গায় আমেরিকার যে রিফুয়েলিং ট্যাঙ্কার ছিল, যুদ্ধের সময় যুদ্ধ বিমানগুলোকে আকাশেই যে তেল ভরে দেওয়ার ব্যবস্থা, জ্বালানি সরবরাহ করা হয়, সেই রিফুয়েলিং ট্যাঙ্কারগুলো এইসব দেশ থেকে সরিয়ে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে নেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, কেন এই সমস্ত বিমান ইসরায়েলের? সেটি হচ্ছে, সৌদি আরবকে আমেরিকা পরমাণু কর্মসূচি পরিচালনার অনুমতি আগেই দিয়েছে, ভেতরে ভেতরে, গোপনে গোপনে। ট্রাম্প আগের বার যখন ক্ষমতা এসেছে তখনই দিয়েছে। আর এখন ইউরেনিয়াম সমৃদ্ধ এনরিচ করার সুযোগ দিচ্ছে, অধিকার দিচ্ছে আমেরিকা সৌদি আরবকে। এটা নিয়ে কোনো সমস্যা নেই মার্কিন প্রশাসনের। কারণ হচ্ছে, ওই যে আমি বলি, মার্কিন প্রশাসনের অনুমতি নিয়ে আপনি কাজ করছেন, তারপরে তার সাথে আপনি সম্পর্ক রেখে তার স্বার্থ হাসিল করে দিয়ে আপনি যা খুশি করেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ তার স্বার্থটা 16 আনা বজায় থাকলে হল। ইরান যখন পরমাণু কর্মসূচি শুরু করেছিল, তখন কিন্তু আমেরিকার সাথে সম্পর্ক ভালো ছিল, বিপ্লবের আগের গল্প। এই আমেরিকাই তখন কিন্তু ইরানে পরমাণু কর্মসূচির প্রতি ব্যাপক সমর্থন দিয়েছিল, কোনো সমস্যা ছিল না। যখন বিপ্লব হয়ে গেল এবং যখন আমেরিকার সাথে সম্পর্ক কাটা হলো, তখন কিন্তু ইরানের পরমাণু কর্মসূচি আমেরিকার নিষেধাজ্ঞার উপরে পড়লো। মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ার কারণেই অনেক অনেক জটিলতা তৈরি করলো, এবং এখনো পর্যন্ত আমরা সেই জটিলতা নিয়েই বিশ্ববাসী অনেকটা নাজেহাল অবস্থায় আছি। কেন বলছি বিশ্ববাসী নাজেহাল অবস্থায় আছি? আজকে এই পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করেই আমেরিকা এবং ইসরায়েলের হামলার শিকার হয়েছে ইরান, এবং সেই হামলার পরে ইরান যখন পাল্টা শুরু করেছে, তখন বৃহত্তর একটা যুদ্ধ লেগে গেল, হরমুজ প্রণালী বন্ধ হলো, সারা বিশ্বে ক্রাইসিস পড়লো, আমরা বাংলাদেশের মানুষও ক্রাইসিসে পড়ে গেলাম। তাহলে পরিস্থিতি কি? যাই হোক, সৌদি আরব পরমাণু কর্মসূচি পরিচালনা করছে বা করবে, তাদের হয়তো তেল গ্যাসের পাশাপাশি পরমাণু বিদ্যুৎ লাগবে, ভালো। এখন পরমাণু বিদ্যুৎ তৈরির জন্য ইউরেনিয়াম এনরিচ করতে হয়, সেও ঠিক আছে, কিন্তু সেটা কত মাত্রায় এবং কোন পর্যায়ে যাবে এবং কি কাজে লাগাবে, সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আলোচনা, ব্যাখ্যা থাকতে হবে। তা না হলে আরো জটিলতা তৈরি হবে। সৌদি আরব যখন এই পরমাণু কর্মসূচি পরিচালনা করতে যাচ্ছে, ইউরেনিয়াম সমৃদ্ধ করতে যাচ্ছে, তখন আরেকটা দিকে বিশ্ববাসীর বিশেষ নজর থাকবে যে মধ্যপ্রাচ্যে কি পরমাণু কর্মসূচি বা পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে কিনা, বা পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা শুরু হবে কিনা। এবার সেই ইরান আমেরিকার মধ্যকার যে যুদ্ধ, সে যুদ্ধ কিন্তু চলছে। গত রাতেও কম বেশি যুদ্ধ হয়েছে, তবে যতদূর তা বুঝতে পারছি যে আগের রাতের চেয়ে যুদ্ধের মাত্রাটা কম, এবং ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে, ইরানের বেসামরিক কোনো লক্ষ্যবস্তুতে যদি আমেরিকা বা কেউ হামলা চালায়, বিশেষ করে দুবাই যদি এ ব্যাপারে কোনো রোল প্লে করে, তাহলে দুবাইয়ের যে আন্তর্জাতিক বিমানবন্দর,
জেবাল আলী সমুদ্র বন্দর, ফুজাইরা বন্দর এবং আবুধাবির বিমানবন্দর, এই সমস্ত সবকিছু একদম ধ্বংস করে দেবে ইরান একদম পরিষ্কার বলেছে। ইরানের পক্ষ থেকে নোটিশও দেওয়া হয়েছে কুয়েত, দুবাই এরকম কিছু কিছু দেশের, যে তারা যেন সব নিরাপদে থাকে। আমেরিকা যদি ইরানের বৃহত্তর বেসামরিক অবকাঠামোর উপর হামলা চালায়, তাতে যদি কুয়েত যোগ দেয়, তাতে যদি বাহরাইন যোগ দেয়, তাতে যদি সংযুক্ত আরব আমিরাত যোগ দেয়, বা এই সমস্ত দেশ থেকে হামলা চালানো হয়, মার্কিন বাহিনী যদি চালায়, তাহলে ইরান কিন্তু এই সমস্ত দেশের বেসামরিক অবকাঠামোর উপর হামলা চালাবে। এরই ভিতরে কিন্তু পাল্টাপাল্টি হামলা হয়েছে। ইরানের পানি সংরক্ষণাগারে হামলা চালিয়েছে আমেরিকা, ইরানও কুয়েত এবং বাহরাইনে ওয়াটার ডিস্যালিনেশন প্রজেক্টে হামলা চালিয়েছে। এখানে আমেরিকা ইরানের অবকাঠামো ধ্বংস করছে, আর ইরান ধ্বংস করছে এই অঞ্চলে আমেরিকার মিত্র দেশগুলো। মাঝখান থেকে একদম নিরাপদ থেকে যাচ্ছে আমেরিকা। এখানে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বোঝা উচিত, বা তাদের কৌশল ঠিক করা উচিত, যে আসলে অঞ্চলের স্বার্থ দেখবে নাকি আমেরিকার স্বার্থ দেখবে, ইরানের সাথে শত্রুতা করবে নাকি মিত্রতা করবে। এই সমস্ত নতুন করে ভাবার মনে হয় সময় এসেছে। এবার সে আমেরিকা ইরানের উপরে ব্যাপক ভিত্তিক হামলা চালানোর জন্য গত কয়েকদিন আগেই বেশ কিছু যুদ্ধ বিমান এবং রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান এনেছে, এবং এইগুলো জর্দানে অনেকগুলো মোতায়েন করেছিল। আপনারা সবাই দেখেছেন কি ব্যাপক ভিত্তিক প্রতিরোধ যুদ্ধ চালিয়েছে ইরান গত কয়েকদিন, এবং তাতে আসলে আমেরিকার অনেকগুলো রিফুয়েলিং ট্যাঙ্কার ধ্বংস হয়েছে। যুদ্ধ বিমান, হেলিকপ্টার তো ধ্বংস হয়েছে, আজকের দুপুরের ভিডিওতেও আমি বলেছি। এই যে রিফুয়েলিং ট্যাঙ্কার ধ্বংস হয়েছে, এক একটা বিমান তো অনেক বড় বড় এবং বিরাট ব্যাপার, কৌশলগত দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ। একটা রিফুয়েলিং ট্যাঙ্কার কয়েকটা যুদ্ধ বিমানকে জ্বালানি সরবরাহ করতে পারে আকাশে। আবার এত বড় বড় বিমান তো অনেকগুলো রাখাও মুশকিল, সেক্ষেত্রে অল্প সংখ্যক বিমান অধিক সংখ্যক বিমানকে যুদ্ধক্ষেত্রে তেল সরবরাহ করার ব্যবস্থা করে থাকে। এর ভিতরে দেখা যাচ্ছে যে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় অনেকগুলো বিমান নষ্ট হয়ে গেছে, এই রিফুয়েলিং KC-135 এবং KC-46 এই মডেলের বিমান। এখন বিমানগুলোকে বাঁচানোর জন্য ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে নিয়ে যাচ্ছে আমেরিকা। কারণ কি, এই মুহূর্তে ইসরায়েলের সাথে ইরানের কোনো যুদ্ধ হচ্ছে না। এই যে ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ হচ্ছে না, এই সুবিধাটা নিয়ে আমেরিকা ইসরায়েলের বিমানগুলো রাখতে চায়, যাতে ইরান ওখানে তো আর হামলা চালাবে না। মধ্যপ্রাচ্যের এই সমস্ত দেশগুলোর উপরে কেন ইরান হামলা চালাচ্ছে, মার্কিন ঘাঁটিগুলোর উপরে হামলা চালাচ্ছে কেন? ইরানের বক্তব্য হচ্ছে কি, যে ওই সমস্ত দেশের ঘাঁটি মাটি ব্যবহার করে যেহেতু আমেরিকা ইরানের উপর হামলা চালাচ্ছে, অতএব ওই দেশের ওই সমস্ত জায়গায় হামলা চালানো হচ্ছে ইরানের পক্ষ থেকে। ইসরায়েলের বিমানবন্দর ব্যবহার করে যদি আমেরিকা ইরানের উপর হামলা চালায়, তাহলে ইসরায়েলের ওই সমস্ত বিমানবন্দরে হামলা চালাবে ইরান। তাতে ইরানের ভয় পাওয়ার কোনো কারণে ভয় পাবে না, এবং এ নিয়ে কোনো সিদ্ধান্তহীনতায় ভুগবে না। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ বা ব্যক্তিগত অভিমত এটা। আপনারা কি মনে করেন আপনারা বলতে পারেন দর্শক। তো যখন ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর হোক আর অন্য কোনো বিমানবন্দর হোক, যে বিমানবন্দর থেকেই হোক না কেন, যুদ্ধের কাজে এই সমস্ত বিমানকে ব্যবহার করা হবে, তখন কিন্তু ইরান ঠিকই তার উৎসে আঘাত হানবে। তাহলে আবার নতুন করে ইসরায়েলের এই যুদ্ধে জড়িয়ে পড়ার, প্রকাশ্যে জড়িয়ে পড়ার একটা প্রশ্ন কিন্তু বা সম্ভাবনা, আশঙ্কা তৈরি হচ্ছে। চলমান যুদ্ধের ভেতরে গত পরশুদিন ইরান সতর্কবার্তা জারি করেছিল কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এই সমস্ত দেশের লোকজনের উপরে, যে তোমরা যত দূর পারো দেশ ছাড়ো, বা বিমানবন্দর, সামরিক এলাকা, যে সমস্ত জায়গায় ঘাঁটি আছে বা আমেরিকার বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন আছে, এই সমস্ত এলাকার যেন ছেড়ে চলে যায় সাধারণ লোকজন। আবার এর ভেতরে গতকালকের খবর ছিল আমেরিকা তার নাগরিকদেরকে মধ্যপ্রাচ্যের সব দেশ থেকে চলে যাওয়ার জন্য বলেছে। তার মানে যুদ্ধের বিস্তৃতি বাড়ছে, পরিধি বাড়ছে, এটা বোঝা যায়। এইরকম একটা প্রেক্ষাপটে কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই দুটো বিমানবন্দরে হাজার হাজার মানুষের ভিড়। তারা সবাই এই দুটো দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছে। এর ফলে অনেকগুলো প্রভাব আমরা দেখব। একটা হচ্ছে, হয় বড় রকমের যুদ্ধ হবে,
আর একটা হচ্ছে বড় রকমের যদি যুদ্ধ হয় তাহলে মধ্যপ্রাচ্য আরো ধ্বংসস্তূপে পরিণত হবে। আর একটা বিষয় হচ্ছে যে এই সমস্ত দেশ থেকে যে সমস্ত বিদেশি লোকজন চলে যাচ্ছে, তার মানে এই সমস্ত দেশের শিল্প কারখানা এগুলো অনেক কিছু অচল হয়ে যাবে। সেক্ষেত্রে জনজীবন বেশ ঝুঁকির মুখে পড়বে এই সমস্ত দেশের, মধ্যপ্রাচ্যের এই সমস্ত দেশের, কারণ এরা এই বিদেশি শ্রমিক নির্ভর হয়ে গেছে। তো তাদের কলকারখানা অনেক কিছু এই বিদেশি লোকজন না থাকলে তারা নিজেরা চালাতেই পারে না। এই সমস্ত দেশের লোকজন তো খাই দায়, ঘুরে ফেরে, পয়সা আছে, ফুর্তি করে, কাজ তো তারা কম করে। যখন বিদেশি লোকজন, বিদেশি শ্রমিক বা বিদেশি জনশক্তি চলে যাবে তখন কিন্তু তারা বিপদে পড়বে। পাশাপাশি যদি ব্যাপারটা এরকম হয় তাহলে যুদ্ধটার পরিস্থিতি কিন্তু পরিধি কিন্তু অনেক বড় বিস্তৃত হবে। এই প্রেক্ষাপটে নতুন করে প্রশ্ন আসছে যে আসলে মধ্যপ্রাচ্যের সামনে কি হচ্ছে, কি ঘটতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের ভাগ্য কি এই যুদ্ধের ভেতরতেই নির্ধারিত হবে? এবং মধ্যপ্রাচ্যের এই যে সংকট, এই যে দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ, এর কারণে আমরা বিশ্বের অন্যান্য অংশের লোকজন কেন এই খেসারত দিচ্ছি এবং ক্ষতির মুখে পড়ব? এই প্রশ্ন কিন্তু আসছে। কেন আমরা আমেরিকা, ইসরায়েল বা তাদের আদার স্বার্থগত দ্বন্দ্বের বলি হব এবং বিশ্বের অর্থনীতি, বিশ্বের তেলের বাজার, বিশ্বের ভূ রাজনীতি, এগুলো সব কিন্তু কেন ঝুঁকির মুখে পড়বে? আর একটা বিষয় আমি আলোচনার প্রথম দিকে বলেছিলাম, সেটা বলতে একটু দেরি করে ফেললাম। সেটা হচ্ছে ইরানের খুজেস্তান প্রদেশে কাহালুয়ে এলাকায় ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের মাত্রা 5 রিক্টার স্কেলে 5 মাত্রার ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের পর অনেকেই ধারণা করছে, অনেক জল্পনা গুজব ছড়িয়ে পড়েছে যে ইরান নাকি পরমাণু বোমা পরীক্ষা করেছে। পরমাণু বোমা পরীক্ষার কারণে এই ভূমিকম্প। এবং অনেকে মনে করছে যে যুদ্ধের ভেতরে আমেরিকার এত চাপাচাপির পরে এখন হয়তো ইরান উপায়হীন হয়ে বোমা বানিয়েই ফেলেছে, হয়তো পরীক্ষাই করবে। এইরকম ঘটনা, এরকম কথা তো বিভিন্ন সময় ছড়ায়। এইরকম একটা প্রেক্ষাপট থেকে আমেরিকা তার একটি MQ-9 রিপার ড্রোন এই ভূমিকম্প যে এলাকায় হয়েছে এর এপিসেন্টার, কেন্দ্রস্থল যেখান থেকে ভূমিকম্প শুরু হয়েছে, এই জায়গায় পাঠিয়েছে। সেখানে ভূমিকম্প হলেও ইরান কিন্তু তার মাজিদ যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নতুন, এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আমেরিকার ওই ড্রোন ধ্বংস করেছে, ভূপাতিত করেছে। তাইলে এখন আশঙ্কা কিন্তু বেড়ে গেল এই কারণে, আমেরিকা অনেক কিছু জানা শোনার পরেই কিন্তু সেখানে ড্রোন পাঠানোর কথা, ওই ড্রোন দিয়ে হয়তো তথ্য সংগ্রহ করার চেষ্টা করছিল যে আসলে কি হয়েছে, সেটাকে তো ধ্বংস করে দিল ইরান। আসলে কি হয়েছে? ইরান কি পরমাণু পরীক্ষা চালিয়েছে নাকি চালায়নি আমরা জানি না। তবে যদি চালিয়েই থাকে তাহলে নিশ্চয়ই ঘোষণা আসবে এবং আমরা হয়তো জানতে পারবো পরে আসলে কি হচ্ছে, কি হলো, সেটা জানার আমরা অপেক্ষায় থাকলাম। সুপ্রিয় দর্শক, আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে